অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ 3 এবং 4 নিয়ে আলোচনা করব। পাঠ 3 এবং 4-এর মধ্যে রয়েছে হ্যান্ডস্ট্যান্ড এবং হেডস্ট্যান্ড। পাঠ 3। 4-এর মধ্যে রয়েছে এডুকেশনাল জিমন্যাস্টিক্স। এই দুটো বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব হেডস্ট্যান্ড এবং হ্যান্ডস্ট্যান্ড। আমরা তাহলে এখানে আমরা রেখে দিচ্ছি তোমাদের হেডস্ট্যান্ড এবং হ্যান্ডস্ট্যান্ড কীভাবে দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দেখো আমরা আজকের প্রথমে আলোচনা করব হ্যান্ডস্ট্যান্ড এবং হেডস্ট্যান্ড। হ্যান্ডস্ট্যান্ড এবং হেডস্ট্যান্ড এই দুটো নিয়ে আলোচনা করব যে কীভাবে এটা একটা হ্যান্ডস্ট্যান্ড এবং হেডস্ট্যান্ড, এটা অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এর অন্তর্ভুক্ত। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মধ্যে দেখা যাচ্ছে যে এখানে অবশ্যই যেমন জিমন্যাস্টিক্সের যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি যারা সরঞ্জামবিহীন, সরঞ্জাম সহ বিভিন্ন রকমের ইভেন্ট রয়েছে জিমন্যাস্টিক্সের, সেইগুলি অধিকাংশই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হিসেবে অন্তর্ভুক্ত। তাহলে এখানে এই হেডস্ট্যান্ড এবং হ্যান্ডস্ট্যান্ড এবং হেডস্ট্যান্ড দুটোই সরঞ্জামবিহীন খেলাধুলা, সরঞ্জামবিহীন ব্যায়াম। তাহলে এখন এই সরঞ্জামবিহীন ব্যায়ামের মধ্যে এইটা কখনো হ্যান্ডস্ট্যান্ড করতে গেলে কখনো সরঞ্জাম লাগে না, এবং হেডস্ট্যান্ড করতে গেলেও সেখানে ব্যায়ামের সরঞ্জাম লাগে না। কাজে আমরা কিভাবে হ্যান্ডস্ট্যান্ড এবং হেডস্ট্যান্ড দিতে হবে আমরা একটু বলে দিচ্ছি। একটি সাধারণত হ্যান্ডস্ট্যান্ড করতে গেলে সেক্ষেত্রে জিমন্যাস্টিক্স অথবা খোলা মাঠের মধ্যেও সাধারণত এই করা যায়। করার পদ্ধতি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই ছবি দেওয়া আছে। আমরা এই ছবিটা তোমাদের এখানে একটু দেখাতে পারি, অথবা আমি ওখানে বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখতে পারো। এই ছবিটা দেখলে পরে তোমাদের জন্য খুবই একটু সহজ হবে। এখানে একটা ছবি আছে, একটু ছবিটা একটু খেয়াল করে দেখলেই দেখতে পারবো। দেখো এখানে প্রথমে রয়েছে এখানে হেডস্ট্যান্ড এন্ড হ্যান্ডস্ট্যান্ড। হেডস্ট্যান্ড এখানে দেখা গেছে যে এখানে প্রথমে খোলা মাঠে বা জায়গায় এখানে দেখা গেছে যে প্রথমে হাতের উপর ভর করে কি অবস্থায় দাঁড়াবে, দুটি হাত মাটিতে এমনভাবে রাখবে এবং পা দুটি পিছনে, পা একটা আগে থাকবে, একটা সামনে থাকবে, একটা বাম পা হয়তো পিছনে থাকলেও সামনে না থাকলেও একসাথে হাত দুটি মাটিতে রাখতে হবে। রাখার পরে প্রথমে পা দুটিকে একটিকে আগে উপরের দিকে তোলার চেষ্টা করবে, হাঁটুকে সামনে রাখা একটু ঝুঁকে রাখবে। এরপর আর একটা ধাক্কায় দেখা গেছে দ্বিতীয় ছবির মধ্যে দেখা গেছে তো দ্বিতীয় ইয়ের মাধ্যমে দেখা গেছে যে পা উপরের দিকে তোলা হয়ে গেছে অর্ধে। তারপর তৃতীয় পর্যায়ে একেবারে পা সোজা অবস্থায় এবং হাতের উপর ভর করে পা টো এবং সোজা অবস্থায় যে রয়ে গেছে সেটা হলো হ্যান্ডস্ট্যান্ডের একেবারে তৃতীয় পর্যায়ে যেটা, সেটা এখানে দেখা গেছে যে পর্যায়ক্রমে। এখন এক্ষেত্রে এই হ্যান্ডস্ট্যান্ড করতে গেলে একটু সাহায্যকারী একজন প্রয়োজন হয়, যেটাকে বলা হয় স্ট্যান্ড বাই। ওইটা প্রথমে ওয়ালের মাধ্যমেও করা যেতে পারে, অথবা একজন স্ট্যান্ড বাই থাকলে, সাহায্যকারী থাকলে সে এটাকে সহজেই একটু সহযোগিতার মাধ্যমে সেটা করা যেতে পারে। প্রথমবারে
1 নম্বর ধাপ, 2 নম্বর, 3 নম্বর। এটা প্রথমে হাতের উপর ভর করে ধাক্কা দিয়ে পা উপরের দিকে তুলে প্রথম অবস্থায়, দ্বিতীয় অবস্থায় অর্ধেক পা উপরে তোলা হলো, তৃতীয় অবস্থায় একেবারে সে পা উপরে 12 টোস পয়েন্ট রয়ে গেল হাতের উপর ভর করে। সমস্ত শরীরটাকে হাতের উপর ভর করে সমস্ত শরীরটাকে উপরের দিকে তুলে সোজা অবস্থায় থাকা, সেটাকেই বলা হয় হ্যান্ড স্ট্যান্ড। তাহলে আমরা হ্যান্ড স্ট্যান্ড এখানে দেখলাম। এরপরে আরেকটা হলো কিভাবে হেড স্ট্যান্ড করা যেতে পারে। হ্যান্ড স্ট্যান্ডটা শেষ হয়ে গেল, এখন হেড স্ট্যান্ড। হেড স্ট্যান্ড করার পদ্ধতি হচ্ছে, এটা একটা ছবি আছে এখানে দেখতে পারো তোমরা, এই ছবিটার মাধ্যমে তোমাদের বইয়ের মধ্যেও আছে। প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বরে এরকম হাত দুটি সামনে মাটিতে রেখে সমান্তরাল এবং মাথাটাকে মাথার সম্মুখে, এটাকে বলা হয় ফোরহেড, কপালের অংশ এবং হাতের তালুর উপরে ভর করে সমস্ত শরীরের ওজনটাকে হাতের উপর রেখে এবং কপালের সম্মুখ ভাগে রেখে, এরপর পিছন থেকে দুটা পা কিন্তু একত্রে থাকতে হবে, ধাক্কা দিয়ে ভর করে হাতের উপর ভর করে উপরের দিকে শরীরটাকে তোলা এবং সোজা অবস্থায়, প্রথম অবস্থায় পায়ের সাথে বড়ি, মাথা, পায়ের সাথে মাথা এবং হাতের ভর থাকতে হবে। দ্বিতীয় পর্যায়ে দেখা গেছে যে বডি অর্থাৎ সমস্ত শরীরটাকে এই 2 পা, 2 হাত এবং ফোরহেড অর্থাৎ কপাল বা মাথার সম্মুখ ভাগ ভর অর্থাৎ ত্রিভুজ আকৃতির অবস্থায় থাকবে। এরপরে তার শরীরটাকে পুরো উপরে শূন্য অবস্থায় থাকবে এবং তৃতীয় পর্যায়ে একেবারে সোজা অবস্থায় দুই হাতের উপর ভর এবং সেই মাথার উপর ভর রেখে মাথার সম্মুখের উপর ভর রেখে সোজা অবস্থায় থাকা, সেটা হলো হেড স্ট্যান্ড। তাহলে হেডের উপর মাথার উপর ভর করে যেটা উপরের দিকে পা সোজা অবস্থায় রাখা, যে ধরনের ব্যায়াম করা হয়, সেটাকে বলা হয় হেড স্ট্যান্ড। তাহলে আমরা এখানে কি দেখলাম আজকে? হেড স্ট্যান্ড, হ্যান্ড স্ট্যান্ড এবং হেড স্ট্যান্ড দুইটা, অর্থাৎ হাতের উপর ভর রেখে উপরে সোজা অবস্থায় থাকা, শরীরটাকে রাখা, সেটাকে বলা হয় হ্যান্ড স্ট্যান্ড। আর মাথার উপরে হাত দুটি সহ হাতের উপর ভর রেখে মাথার সম্মুখে ভর রেখে যে উপরের দিকে পাটাকে সোজা অবস্থায় রাখা, সেটাকে বলা হয় হেড স্ট্যান্ড, হ্যান্ড স্ট্যান্ড। তাহলে হেড স্ট্যান্ড, এখানে আমরা হ্যান্ড স্ট্যান্ড এবং হেড স্ট্যান্ড, হেডের উপর হাতের উপর ভর রেখে উপরে হাত দুটাকে পা দুটাকে উপর সোজা অবস্থায় রাখা, সেটা হলো হেড স্ট্যান্ড। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, হেড স্ট্যান্ড এবং হ্যান্ড স্ট্যান্ড। এবার আসবো আমরা এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদেরকে আমরা এডুকেশনাল জিমন্যাস্টিক্স, আমরা এখন এডুকেশনাল জিমন্যাস্টিক নিয়ে পড়াবো। একটু মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে বলা হলো। এডুকেশনাল জিমন্যাস্টিক্স, এটার মধ্যে দেখা যাচ্ছে যে কিভাবে অর্থাৎ যে শিক্ষণীয়, মানে এডুকেশন জিমন্যাস্টিক্স মানে হচ্ছে শিক্ষণীয় ব্যায়াম, আমরা কিভাবে ওরা করবো সেটা আমরা এখন একটা চিত্র এঁকে তোমাদেরকে সেটা বোঝাবার জন্য চেষ্টা করতেছি। সেটার মধ্যে রয়েছে হেড স্প্রিং, হ্যান্ড স্প্রিং এবং নেক স্প্রিং, তিনটা বিষয়ে সেই ভল্টিং বক্সের উপর যে এই ধরনের ব্যায়াম করা হয়, একটি ভল্টিং বক্স এঁকে তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হলো দেখ এডুকেশনাল জিমন্যাস্টিক্স। এডুকেশনাল জিমন্যাস্টিক্স বা শিক্ষণীয় ব্যায়াম, এটার মধ্যে এখানে দেখা গেছে যে একটি দেখা গেছে, দেখো
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখন এডুকেশনাল জিমন্যাস্টিক্স অর্থ হচ্ছে শিক্ষণীয় ব্যায়াম। এডুকেশনাল জিমন্যাস্টিক্স বলতে আমরা কি বুঝি? ম্যাট বা গদির উপর মুক্ত হাতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম করাকে এডুকেশনাল জিমন্যাস্টিক্স বলা হয়। তাহলে আমরা যেখানে এই এডুকেশনাল জিমন্যাস্টিক্স করব, সেখানে অবশ্যই মুক্ত হাতে ব্যায়াম, এবং সেটা গদি বা গদি ছাড়াও অর্থাৎ ম্যাটের উপরে যে ধরনের ব্যায়াম করা হয় এই ব্যায়ামটাকে বলা হয় এডুকেশনাল জিমন্যাস্টিক্স। এটা সাধারণত খোলা জায়গায় অথবা জিমনেশিয়ামে করা যেতে পারে। কাজেই এই ব্যায়ামের উপকারিতা এবং এই ব্যায়াম কিভাবে করতে হবে, নিয়মকানুন সম্পর্কে আমরা তোমাদেরকে আলোচনা করব। প্রথমে আমি এখানে একটা ছবি অঙ্কন করেছি। এই ছবির মধ্যে দেখা গেছে এই জিনিসটা, অর্থাৎ এটা একটা কাঠ দিয়ে নির্মিত। কাঠের উপরি ভাগটা সাধারণত গদি থাকবে। গদি বলতে এখানে আমরা ওই সহজ নরম ধরনের ফোম জাতীয় কোনো কিছু উপরে থাকবে। আর যে প্রতিযোগী এই ব্যায়ামে অংশগ্রহণ করবে, এটা সরঞ্জাম সহ, এই ব্যায়ামটা হচ্ছে সরঞ্জাম সহ। কারণ কোনো প্রতিযোগী যখনই প্রথমে আমরা এখানে এটার নাম বল্টিং বক্স কিভাবে ব্যায়াম করবে তার কতগুলি কৌশল এখানে দেওয়া আছে। প্রথমে যে কাজটা করবে সেটা হলো হেড স্প্রিং, পরেরটা হলো হ্যান্ড স্প্রিং, এরপর হচ্ছে নেক স্প্রিং। তাহলে এখন প্রথমে হেড স্প্রিং বলতে হেড মানে মাথা, স্প্রিং শব্দ অর্থ ঘোরানো, মাথা ঘুরে এটার বিপরীতে এখান থেকে অর্থাৎ বোল্টিং বক্স যেখানে বসানো হয় তার 15 অথবা 20 ফিট দূর থেকে কোনো প্রতিযোগী দৌড় দিয়ে এসেই এখানেই এই নরম যেই গদি বা ফোম জাতীয় যে পদার্থগুলি থাকে তার উপরেই ঘাটটাকে, অর্থাৎ মাথাটা, প্রথমে হেড স্প্রিং মাথাটাকে দুই হাতে গদি যেখানে থাকবে সেই দুইটা হাতটাকে রেখে মাথাটাকে এই ম্যাটের উপর রেখে শরীরটাকে স্প্রিং মানে ঘোরানো, যে ঘোরানো হয় এইটাকে বলা হয় হেড স্প্রিং। ঘুরে এইটার বোল্টিং বক্সের বিপরীত সাইডে ম্যাটের সমতল জায়গার উপরে পড়তে হবে সোজা অবস্থায়। তাহলে সেটাকে বলা হয় হেড স্প্রিংটা কি আবার একবার বলতেছি। অর্থাৎ যেখান থেকে শুরু করবে, অর্থাৎ এই যেই জায়গাটায় বোল্টিং বক্সটা বসানো থাকবে তার থেকে 15 থেকে 20 ফিট দূরে থেকেই প্রতিযোগী যখন প্রতিযোগিতা একজনের পর একজন শুরু করবে, তখন প্রথমে শুরু করার পরে ঠিক এখানে এসেই হাত দুটো উপরে রাখবে, বোল্টিং বক্সে রেখে মাথাটাকে স্পর্শ করেই নিজের শরীরটাকে ঘুরে অপোজিট সাইডে স্বাভাবিক অবস্থায় দাঁড়ানো অবস্থা থাকবে। এইভাবে করলে পরে যে এই কাজটা করা হয় সেটাকে বলা হয় হেড স্প্রিং। এরপরে এটা এইভাবে পর্যায়ক্রমে একজন করেই যে কজন অংশগ্রহণ করবে সবাই এই করার সুযোগ পাবে। এক্ষেত্রে যখনই এই বিপরীত সাইডে যখন সে পড়বে তখন তার একজন স্ট্যান্ড বাই থাকা দরকার অথবা একজন সাহায্যকারী থাকা দরকার। কারণ অনেক সময় মাথাটা ঘোরানোর সময় সে পড়ে যেতে পারে বা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্যই অবশ্যই এই কাজটা করতে হবে। তাহলে এখানে পরিচালকের সহযোগিতায় একজন স্ট্যান্ড বাই অবশ্যই থাকতে হবে। এটা হলো হেড স্প্রিং। দ্বিতীয় পর্যায় হচ্ছে একই বোল্টিং বক্সের উপরে আবার একটা যে ধরনের করা হয় সেটা হলো হ্যান্ড স্প্রিংটা এরকম একই অবস্থায় ওইরকম দূর থেকে এসেই আবার প্রথমেই হাতটাকে রেখেই হাতের উপরেই দৌড় দিয়ে জাম্প আসে, হাতের উপর ভর রেখেই শরীরটাকে পুরোটা অপোজিটে স্বাভাবিক অবস্থায় দাঁড়ানো হয়। সেক্ষেত্রে এই নরম জায়গাটায় শুধু হাত স্পর্শ করবে,
কিন্তু গাড় স্পর্শ করা বা মাথা স্পর্শ করতে পারবে না। এইভাবে ঘুরে ঠিক স্বাভাবিক অবস্থায় বিপরীত সাইডে সে থাকবে, দাঁড়ানো অবস্থা থাকবে, ঘুরো একটা ঘুর ইয়ে দিয়ে, অর্থাৎ সে ঘুরেই আবার সে অবস্থায় ওই পাশে যে পড়বে। এইভাবে যে করতে হবে সেটা হলো তো হ্যান্ড স্প্রিং, অর্থাৎ হাতের উপর ভর করে ভল্টিং বক্স অতিক্রম করে যে পড়বে সেটাকে বলে হ্যান্ড স্প্রিং। আর নেক স্প্রিং, নেক শব্দের অর্থ হচ্ছে ঘাড়। এই ঘাড়ের উপরে এখান থেকে বেশি দূর না গিয়ে অল্প দূরে গিয়েই এখানে হঠাৎ করে থেমেই হাত স্পর্শ করে ঘাড়টাকে, মাথা স্পর্শ না করে শুধু ঘাড়টাকে স্পর্শ করে তার শরীর দেহটাকে পুরো স্প্রিং অর্থাৎ ঘূর্ণি অবস্থা দিয়ে আবার বিপরীত সাইডে পড়বে। তাহলে এইভাবে একই রকমের তিনটা হেড স্প্রিং, হ্যান্ড স্প্রিং, নেক স্প্রিং। হেডের বেলায় মাথা স্পর্শ করবে, হ্যান্ডের বেলায় শুধু হাত স্পর্শ করবে, আর নেকের বেলায় অর্থাৎ সেই নেক স্প্রিং এর বেলায় ঘাট স্পর্শ করেই সেই জাম্পগুলি দিতে পারবে। এই জন্য এটাকে বলা হয় ভল্টিং বক্সের উপর দিয়ে জাম্প দেওয়া। এর মাধ্যমে যে শরীরের যে ব্যায়াম হবে সেটা অত্যন্ত প্রশিক্ষণের প্রয়োজন, কারণ জিমন্যাস্টিক্স যারা করে তারা অনেক প্রশিক্ষণ প্রাপ্ত থাকে এবং এটা শিখতে গেলেই এই সাধারণত ছেলেদের জন্য এইটা শেখার জন্য অনেক সরঞ্জাম ছাড়া এটা করা যায় না। সেজন্যই এটা সাধারণত জিমনেশিয়ামেই করা হয় এবং সেটা খুব রিস্কি। এই জন্য অবশ্যই এটা মনোযোগ সহকারে তোমাদের করতে হবে। তাহলে আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য আজকে আমরা কি কি পড়ালাম তোমাদের জন্য? 1 নম্বর পড়ালাম হেড স্ট্যান্ড ও হ্যান্ড স্ট্যান্ড এবং হেড স্ট্যান্ড। তারপর এডুকেশনাল জিমন্যাস্টিক্স, এডুকেশনাল জিমন্যাস্টিক্স কাকে বলে সেটা পড়ালাম। ভল্টিং বক্সটা কি এবং ভল্টিং বক্সের উপরে কি কি করা হয়, হেড স্প্রিং, হ্যান্ড স্প্রিং এবং নেক স্প্রিং কীভাবে করতে হবে পর্যায়ক্রমে একজন একজন করেই সেটা এইভাবে আমরা আলোচনা করলাম। তাহলে এখন এটা অবশ্যই এই যে কাজগুলি যখন করতে হবে তখন অবশ্যই সেই যে যন্ত্রগুলি সঠিক আছে কিনা বা যে জায়গাটা করবে সেই জায়গাটা সঠিক প্রস্তুত আছে কিনা সেগুলি আগে দেখে নিয়েই তারপরে সেই কাজগুলি করতে হবে। সেই জন্যই সতর্কতার সাথে কাজ করতে হবে। সকলকে আজকের যে পাঠ আমরা পড়ালাম তোমরা সবাই একটু মনোযোগ সহকারে বাসায় দেখার চেষ্টা করবে এবং ছবি সহ, তাহলে দেখবে যে নিজেরা এই সহযোগী ছাড়া, স্ট্যান্ড বাই ছাড়া নিজেরা করার কখনো চেষ্টা করবো না। কাজেই এটা অনেক দুর্ঘটনা ঘটতে পারে, কাজেই এটা শিখে নিতে হবে। এটা পরিচালকের সহযোগিতা ছাড়া করা যাবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকের এই পাঠ শেষ করলাম।